আজকে আমাদের ক্লাস আর কি মোটামুটি ধরতে গেলে গত ক্লাসে তো কিছুই হয় না, শুধু অ্যান্ড্রয়েড স্টুডিওস একটা ইন্ট্রোডাকশন। আজকে বেসিক যাওয়ার প্রথম ক্লাস শুরু হবে, হালকা একদম বেসিক লেভেলের কথাবার্তা। অনেকের কাছে বোরিং লাগতে পারে যারা রেগুলার প্রোগ্রামিং করে আসতেছেন, তাও জিনিসটা অনেকটা রিপিটিং বা সামারির মতো, কারণ আমরা তো ডিটেলস লেভেলে কিছুতে যাবো না। আর যেহেতু অ্যান্ড্রয়েড জাভা দিয়ে করা হবে, এই জন্য টাচ করা আর কিছু না। কারণ অন্য ল্যাঙ্গুয়েজে যারা করে আসেন তাদের কাছে যাওয়াটা এত ডিফারেন্ট কিছু লাগার কথা না, যদি সিশাপ কোড করে থাকেন অনেকটা সিমিলার একই, মানে পিএইচপি বা ওয়েব কোনো ল্যাঙ্গুয়েজে করে থাকলে একটু ডিফারেন্ট লাগবে, কারণ যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যাটার্নে বা ওই ধরনের ল্যাঙ্গুয়েজে কাজ করা না হয়ে থাকে। আর বাকিগুলোর ক্ষেত্রে সিনট্যাক্স শুধু ডিফারেন্স, মানে কোড আলটিমেটলি সব একই। আর বেসিক যে প্রোগ্রামিং কনসেপ্টগুলো এগুলা ইউনিভার্সাল অনেকটা ধরতে গেলে, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তেমন কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তো আমরা এখানে বেশিরভাগ জাভার ক্লাসগুলা ইক্লিপসে কন্টিনিউ করবো। আপনাদের পিসিগুলোতে হয়তো ইক্লিপস থাকতে পারে অথবা নেটবিনস, আইডিটা তেমন কোনো ইস্যু না, বেসিক ক্লাসের স্ট্রাকচারগুলা অনেকটা সেম। আমরা শুধু আগে দেখি প্রথম থেকে শুরু করার জন্য যে কিভাবে একটা ইক্লিপসে যারা আগে কাজ করছেন তাদের তো মোটামুটি আইডি সম্পর্কে কিছুটা আছে। আচ্ছা, গতকালকে অনেকে তো এখানে জব করেন, জবগুলো ছাড়া যারা আছেন, হ্যাঁ জাভা কোড আজকে অথবা গতকালকে করছেন এমন কি আছেন এই 2 দিনের মধ্যে? মানে আপনি কি জব করেন নাকি প্র্যাকটিসের জন্য এরকম? আচ্ছা, সিশার্প কোডার কয়জন এই 2 দিনের মধ্যে করছেন? বাকি কি বেশিরভাগ ওয়েব নাকি 2 দিন কোনো ল্যাঙ্গুয়েজই করা হয় নাই? দেখেন তো অনেকে জব হোল্ডার আছেন, বিভিন্ন আইটি ফার্মে জব করেন, যারা জব করেন তাদের তো রেগুলার কোডিং করতে হয় কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে, এটা জাভা হোক বা সি শার্প অথবা ওয়েব, যে কোনো কিছু না। কোডিং জিনিস হলে এমন একটা টাস্কে না থাকলে আসলে আপনি যে কোনো জিনিসই ভুলে যাবেন যতটুকুই জানা থাকুক। পরে দেখা যায় হঠাৎ করে কোনো একটা কিছু করতে দিলে আবার ফার্স্ট থেকে শুরু করতে হয়, তো এটা অনেকটা প্রবলেম আর কি, প্র্যাকটিস না থাকলে যে কোনো কিছু ভুলে যায়। আর অ্যান্ড্রয়েডে কন্টিনিউয়াসলি যে চেঞ্জ আসতে থাকে, আপনার স্টাডির উপরে না থাকলে আপনি একটু ব্যালেন্স হারা ফেলবেন আর কি। কনসেপ্ট ধরেন থিওরিটিক্যাল আপনি জানেন সব কিছু, কিন্তু থিওরিটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন ওটাও জানতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রজেক্ট নেমটা অনেকটা দিতেছি নর্মাল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেভাবে নাম দিতাম, অবশ্যই এটার সাথে প্রজেক্টের কোনো রিলেশন নাই, কারণ আমরা করতেছি কনসোল অ্যাপ্লিকেশন। অনেকটা একটা কোড কিছু লেখা হবে, স্টেটমেন্টে যা থাকবে এগুলো কনসোল আউটপুট দেখাবে, এটুকুই। কোনো নির্দিষ্ট ইউজার ইন্টারফেস নাই, আলাদা কোনো কাজ নাই। তো তাও প্রজেক্ট নেমের ক্ষেত্রে আমরা এখানে প্যাটার্ন যেটা মেনটেন করছি আপনারা করতে পারেন, কিন্তু কোডিং কনভেনশনের ক্ষেত্রে যেহেতু এটা প্রজেক্ট হবে না, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হলো ক্লাসের নেমের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্নটা মেনটেন করতে হবে, যেটা আমরা পরবর্তীতে করবো আর কি। তো এখানে ইনিশিয়ালি কোনো ক্লাস থাকে না, সোর্স প্যাকেজ সিলেক্ট করে ক্লাস তৈরি করতে হয়। তো ক্লাসের ক্ষেত্রে নেমিং কনভেনশন যেটা, সেটা মনে হয় গত ক্লাসে বলা ছিল, কার কি মনে আছে নাকি যে একটা ক্লাসের নাম কিভাবে লিখতে হয়? প্যাসকেল কেস বা যেটা প্যাটার্ন যদি আমরা জিজ্ঞেস করি, প্রথম অক্ষর বড় হাতে, তারপর আপনি যতগুলো ওয়ার্ড যুক্ত হয় সবগুলো বড় হাতের। যেমন ধরেন আপনি একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের ডেফিনেশন করার জন্য ক্লাস ডিফাইন করতেন, যেমন ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে ইউনিভার্সিটি একটা ওয়ার্ড, স্টুডেন্ট আরেকটা ওয়ার্ড, অথবা গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট এমপ্লয়ি, আলাদা আলাদা ডেফিনেশন। এখানেও 2-3টা ওয়ার্ড আছে, তার বেশিও থাকতে পারে। তো প্রথম অক্ষরগুলো অলওয়েজ ক্লাসের নামের ক্ষেত্রে বড় হাতের হবে। যেমন আমরা এখানে যেটা করতেছি সেটা হলো জাভা কনসোল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা ক্লাস থাকতে হয়, যে ক্লাসে মেইন মেথড থাকে। মেইন মেথড ছাড়া কনসোল অ্যাপ্লিকেশনে কোনো কিছু আউটপুটে দেখানো যায় না, মেইন মেথডেই সবগুলো কল করতে হয়, না হলে আপনার কনসোলে আউটপুট আসবে না। আমরা যে ক্লাসটা মেইন মেথডের জন্য রাখছি, ধরেন ওটার নাম দিলাম স্টার্ট পয়েন্ট, আপনার মেইন ক্লাস অথবা যে কোনো কিছু রাখতে পারেন, সমস্যা নেই। এখানে দেখবেন অনেকগুলো অটো কম্পিউটার অপশন দেওয়া থাকবে, ইক্লিপস যদি ইউজ করেন এগুলো ক্লিক করলে সে ওই কোডগুলো জেনারেট করে দেবে। তা আমরা আপাতত কিছু দিতেছি না, বেসিক একটা স্ট্রাকচার, শুধু বাইরে পাবলিক লেখা আছে যাতে এই ক্লাসটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস সাধারণত পাবলিক হয়ে থাকে। পাবলিক থাকলে সুবিধা কি, আমার বাইরের যে কোনো প্যাকেজ থেকেও যাতে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ বলেন। আচ্ছা, ফোনটা কিছুক্ষণ আগে অবশ্য বড় করা হয়েছিল, আবার ছোট গেছে।
আচ্ছা এখন মনে দেখা যায় না পিছনে। আচ্ছা যে জিনিসটা বলছেন কি জানি বলছেন ভুলে গেছি। পাবলিকের সুবিধা হলো আপনার বাইরের যে কোনো ক্লাস থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও জাভাতে আরো দুইটা অ্যাক্সেস মডিফায়ার আছে, একটা হলো প্রোটেক্টেড আর প্রাইভেট। তো ডিফল্ট বা কোনো কিছু যদি না দেখেন যেটা থাকে সেটাকে অনেকটা প্রোটেক্টিভ বলা যায় বা ডিফল্ট মডিফায়ার, এই জন্য এটাকে আলাদাভাবে ডিফাইন করার কোনো দরকার নাই। তো এখানে তো আমরা নর্মালি কনসোল অ্যাপ্লিকেশন করবো, প্যাকেজের আলাদা আলাদা প্যাকেজের কাজ বা দরকার হবে না, কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনার অনেকগুলো প্যাকেজ অনেক সময় দরকার হতে পারে। কাজের প্যাটার্ন অনুসারে এক একটা ক্লাস এক এক ধরনের প্যাকেজ আমরা রাখতে পারি। তো ওই ক্ষেত্রে আপনার কোন ক্লাসের কাজ কোন ক্লাস থেকে আপনি অ্যাক্সেস করতে দিবেন আপনার চাহিদা অনুসারে, এটা কি পাবলিক হবে নাকি প্রোটেক্টেড অথবা প্রাইভেট, ওটা ডিফাইন করে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস পাবলিক অথবা প্রোটেক্টেড দুইটার মধ্যে থাকে। প্রাইভেট খুব ক্লাস কমই দেখবেন, কারণ ক্লাস যদি প্রাইভেট হয় এটা তো আপনি অন্য জায়গায় ইউজ করতে পারবেন না সচরাচর। আমরা মেইন মেথডটা দিয়ে দিই যেহেতু আমাদের এখানে লাগবে। আচ্ছা, তো প্রথমে আমরা যে জিনিসটা ডিসকাস করবো সেটা হলো ডাটা টাইপ। সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি ডাটা টাইপ থাকে। কিছু ল্যাঙ্গুয়েজ থাকে আপনার স্ট্রংলি টাইপ, মানে আপনি এই যে টাইপ একবার ডিফাইন করবেন দ্বিতীয়বার ওই টাইপের ভেরিয়েবলে অন্য কিছু রাখা যায় না। তো আমরা যদি সবার আগে ভেরিয়েবল জিনিসটা কি এটা জানতে চাই, কেউ কি বলতে পারবেন ভেরিয়েবল কি জিনিস? অনেকটা মান পরিবর্তন হয় যেটা ওটাই, মানে কথা হলো আপনি একটা কিছু রাখতেছেন অনেকটা কন্টেইনারের মতো, যা দিবেন আপনি সেই ভ্যালুই রাখবে। তো জাভার ক্ষেত্রে যে জিনিসটা আপনি ধরেন একটা ভেরিয়েবলের নাম দিতে, যেমন নেম, আপনি একজনের নাম রাখতে চান, নেম দিয়ে আপনি এই ধরনের একটা ভ্যালু দিলেন, ঠিক আছে। তো এখন সে কিন্তু নিতেছে না, কারণ নেমে ভ্যালু আসলে ঠিক আছে, কিন্তু নেম আসলে কোন টাইপের ওটা ডিফাইন করতে হবে। জাভা স্ট্রংলি টাইপ, জাভাতে টাইপ ডিফাইন না করলে সে নিজের থেকে কোনো টাইপ অ্যাসাইন করতে পারে না। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়তো থাকতে পারে আলাদা। তো জাভার ক্ষেত্রে অন্তত আপনার বলতে হবে এটা কি ইন্টিজার নাকি স্ট্রিং নাকি অন্য যে কোনো টাইপের। তো ধরেন আমরা বললাম যেহেতু এটা স্ট্রিং টাইপের রাখছি, এটা স্ট্রিং ডিফাইন করছি। তো এই যে স্ট্রিং, এটাও একটা ডাটা টাইপ এই ভেরিয়েবলের। তো ডাটা টাইপ প্রাইমারিলি দুই টাইপের থাকে জাভার মধ্যে, একটা হলো প্রিমিটিভ আর একটা হলো নন প্রিমিটিভ বা ইউজার ডিফাইন টাইপ যাকে বলা হয়। তো এই স্ট্রিং কোন টাইপের মধ্যে পড়ে? প্রিমিটিভ কয়জন একটু হাত তোলেন। আচ্ছা, যেটা হলো স্ট্রিং প্রিমিটিভ ডাটা টাইপ না, স্ট্রিং হলো নন প্রিমিটিভ ডাটা টাইপ। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রিমিটিভ ডাটা টাইপগুলো যদি কমন গেস করি আপনার দেখলে চিন্তা করবেন সবগুলা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়তো স্ট্রিং ছোট হাতের অক্ষর থাকতে পারে, কিন্তু জাভাতে অলওয়েজ স্ট্রিং বড় হাতের অক্ষরে, এবং বাকি যে প্রিমিটিভ ডাটা টাইপগুলো আছে ছোট হাতের ইন্টিজার, ছোট হাতের ফ্লোট, ওগুলো কিন্তু বড় হাতের অক্ষরে ডিক্লেয়ার করা যায়, যেগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে মাঝে মাঝে অনেক সময় করা হয়। ওগুলো তখন আবার নন প্রিমিটিভ টাইপ ডিক্লেয়ার করা হয়, কারণ ওগুলো একটা ক্লাসের রেফারেন্স আমি তৈরি করতেছি। যেহেতু আমরা এখনো ক্লাস অবজেক্ট আলোচনা করি না, আমরা ওটা ডিটেলসে যাব না। তো আমরা জানলাম কয়টা টাইপ, প্রিমিটিভ, নন প্রিমিটিভ। প্রিমিটিভ কয়টা টাইপের নাম বলেন? ইন্টিজার, ফ্লোট, ডাবল, আর কি আছে? লগ আছে, ক্যারেক্টার, শর্ট, বুলিয়ান, এইগুলাই সব দেখেন ছোট হাতে। আচ্ছা, নন প্রিমিটিভ মানে কি? নন প্রিমিটিভ মানে হলো যেটা প্রিমিটিভ না, সোজা ভাষায় যদি বলি। আর প্রিমিটিভের ডেফিনিশন যদি জিজ্ঞেস করে প্রিমিটিভ মানে কি, যে টাইপটা আপনার জন্য কেউ ডিফাইন করে দিছে ওই টাইপ অনুসারে আপনার চলতে হবে, আপনার কোনো কাস্টমাইজেশন করার ক্যাপাবিলিটি নাই, ওই টাইপটাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিটিভ বা প্রিডিফাইন্ড টাইপ বলা হয়, যেটা অলরেডি কেউ ডিফাইন করে দিয়ে গেছে। তো জাভা ল্যাঙ্গুয়েজে যে টাইপগুলো অলরেডি ডিফাইন করা, যেমন ইন্টিজার, লং, ডাবল, এগুলো কোন টাইপ যেভাবে ডিক্লেয়ার করা আছে ওভাবেই কিন্তু আমাদের ইউজ করতে হবে, বাইরে কিছু করা যাবে না। আর নন প্রিমিটিভ টাইপগুলো আসে আসলে আমাদের চাহিদা অনুসারে, কারণ
নিত্য নৈতিক যে ডাটাগুলো আছে বা আপনার যে অ্যাপ্লিকেশন বা চাহিদাগুলো আছে আস্তে আস্তে কমপ্লেক্স হতে থাকে। সব ইন্টিজার, ফ্লোট, ডাবল বা স্ট্রিং এগুলো দিয়ে ডিফাইন করা অনেক সময় পসিবল হয় না। তো এই চাহিদাটা আমাদের ইচ্ছা মতো যদি আমরা ডাটা ডিফাইন করতে পারি, তো ওটার জন্যই নন প্রিমিটিভ টাইপটা আসছে বা ইউজার ডিফাইন টাইপ। তো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তা আগে আমরা প্রিমিটিভ টাইপের মধ্যে একটা ভেরিয়েবল যে ডিক্লেয়ার করলাম তার পজিশন অনুসারে একটা ক্লাসের ভেরিয়েবলকে কয় ভাগে ভাগ করা যায়, কার কোনো আইডিয়া আছে? কয় ভাগে বলেন? আচ্ছা, আচ্ছা আমরা যদি বলি গ্লোবাল বলতে আসলে কিছু নাই। যে জিনিসটাকে আপনি গ্লোবাল ভাবে ডিফাইন করতেছেন ওটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ফিল্ড লেভেলের ভেরিয়েবল বলা হয়, যেটা ক্লাসের অবজেক্ট লেভেলের ডাটা। ক্লাসের যে কোনো জায়গা থেকে আপনি ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবেন। আর লোকাল ভেরিয়েবল হলো কোন একটা মেথডের ভিতরে, ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড থাকতে পারে। আপনার যদি কোনো একটা মেথডের ভিতরে আমার কোনো ভেরিয়েবল থাকে, ওই মেথডটার অস্তিত্ব থাকে কোথায়? শুধুমাত্র ওই মেথডের ভিতরে। ওই মেথডের বাইরে ওই ভেরিয়েবলটাকে কেউ চিনে না। আপনি যদি কখনো কলও করেন খুঁজে পাবেন না কেউ। কিন্তু ফিল্ড লেভেলে বা ইনস্ট্যান্স লেভেলে যে ভেরিয়েবলটা লেখা হয়, এটা আপনি ক্লাসের যে কোনো জায়গা থেকেই খুঁজেন, আপনি ওটা অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমরা যে ভেরিয়েবলটা রাখছি এখন স্ট্রিং নেম, এটা আছে কোথায়? কোনো মেথডের ভিতরে কিন্তু নাই, এটা সরাসরি ক্লাসের ভিতরে মেথডের বাইরে দেওয়া আছে। তো এটা চাইলে কিন্তু আমরা এই মেইন মেথড যেখানে আছে, মেইন মেথডে কল করতে পারবো। আচ্ছা, এখানে তাও মেইন মেথডে কল হইতেছে না, কারণ কি? যেহেতু আমার মেথডটা স্ট্যাটিক দেওয়া আছে, স্ট্যাটিক মেথডের মধ্যে আপনি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তার মানে এই মেথডের ভিতরে, যেমন ধরেন আমরা একটা যদি করি, এই মেথডের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওটা কিন্তু স্ট্যাটিক হইতে হয় নাই, কারণ যেহেতু এটা লোকাল ভেরিয়েবল, এটা স্ট্যাটিক না হলেও চলবে। কিন্তু এই মেথডের বাইরে থেকে আপনি যদি কোনো কিছু নিয়ে আসেন, সেটা মেথড হোক অথবা একটা ভেরিয়েবল, মাস্ট বি ওটা স্ট্যাটিক হইতেই হবে। স্ট্যাটিক না হলে স্ট্যাটিক মেথড সেই ভেরিয়েবল বা সেই মেথডকে অ্যাকসেপ্ট করবে না। আমার দেখেন এখানে এররটা আমার কি বলতেছে, ক্যান নট মেক এ স্ট্যাটিক রেফারেন্স টু দ্য নন স্ট্যাটিক ফিল্ড নেম। সে বুঝে নিছে যে নেম নামে যে জিনিসটা আছে, এটা হলো একটা ফিল্ড ভ্যালু, কিন্তু ওটা নন স্ট্যাটিক। আমি যে মেথডে কল করছি, এটা হলো একটা স্ট্যাটিক মেথড। আমি যদি এটা এখানে ইউজ করতে চাই, তাহলে আমাকে নেম ভেরিয়েবলটাকে স্ট্যাটিক বানাইতে হবে, তাহলে আমি এখানে ইউজ করতে পারবো। তাহলে আমাদের কাছে যে জিনিসটা আছে, এই জিনিসটা একই সাথে ফিল্ড লেভেলে ডিক্লেয়ার করা, আবার স্ট্যাটিক যেটা আগে লেখা আছে, এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল, আর এখানে যে ভেরিয়েবলটা আছে এটা হলো লোকাল ভেরিয়েবল। তো আমরা কোনটা কোথা থেকে অ্যাক্সেস করা যায় যদি দেখি, যেহেতু আমরা নেম এখানে এখন অ্যাক্সেস করতে পারতেছি, তার মানে ফিল্ডে যা থাকবে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু এই যে ব্যাচ নাম্বার, এই ব্যাচ নাম্বার যেটা আছে, এটা আছে এই মেইন মেথডের ভিতরে। আমি যদি মেইন মেথডের বাইরে কোথাও এটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কি হবে? পাওয়া যাবে। বলেছে কি ব্যাচ নাম্বার নামে কোনো কিছু সে ডিফাইন করতে পারতেছে না, তার কাছে এই ভেরিয়েবলের কোনো অস্তিত্ব নাই। কারণ ব্যাচ নাম্বার যেটা আছে, এটা মেইন মেথডের লোকালি ডিফাইন করা, শুধুমাত্র মেইন মেথডের মধ্যেই ব্যাচ নাম্বার নামে একটা ভেরিয়েবল আছে। তো এর বাইরে অন্য কেউ ব্যাচ নাম্বার নামে খুঁজলেও এই ইনফরমেশন দিতে পারবে না। তাহলে বোঝা গেল যে লোকাল ভেরিয়েবল বাইরে পাওয়া যায় না। আর বাইরে আবার যদি অ্যাক্সেস করতে হয় কোন একটা ভেরিয়েবল, ওটা অবশ্যই ফিল্ড লেভেলে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশন লেভেলে যে কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করার সময় একটা ক্লাসে অনেক ধরনের ভেরিয়েবল থাকে। এখন আপনি বুঝে শুনে ডিফাইন করতে হবে যে কোন ভেরিয়েবলটা আপনি লোকালি ডিক্লেয়ার করবেন নাকি ফিল্ডে ডিক্লেয়ার করবেন। এটা আপনার চাহিদার অনুসারে ডিপেন্ড করে। একটা ক্লাসের ভিতরে কোন একটা ভেরিয়েবল যদি আপনি দেন,
সেম জিনিস যদি 2-3 ক্লাস মেথডের মধ্যেও লাগে তাহলে তো এটা লোকালি ডিক্লেয়ার করে লাভ নাই, কারণ আপনি বারবার ডিফাইন করতে হচ্ছে, যেটা রিপিটেটিভ কোড বারবার হইতেছে, এটা দরকার নাই। যেহেতু আমার সবসময় লাগতেছে এই ভেরিয়েবলটা, ফিল্ড লেভেলে আপনি ডিক্লেয়ার করবেন যাতে এক ভেরিয়েবল অন্য মেথডের মধ্যেও ইউজ করতে পারি। কারণ আমার যে মেথডগুলোতে আমি ইউজ করছি এই মেথডের মাধ্যমে ভেরিয়েবলের কোন একটা মান চেঞ্জ হইতেছে, কারণ আমি যখন কল করব মেথড ইউজ করে এক এক সময় তো এক এক মান দিবে, কিন্তু ফাইনালি যদি রেজাল্ট দেখতে চাই সবগুলো স্টেট চেঞ্জ হওয়ার পর ফাইনাল যে অবস্থা ওটা তো আমার লাগবে। কিন্তু যেহেতু লোকাল ভেরিয়েবল হিসেবে সবগুলো ডিক্লেয়ার করা আছে, প্রত্যেকটা তো সেপারেট সেপারেট ভ্যালু হোল্ড করতেছে, আসলে এক্সাক্ট রেজাল্ট কোনটা আমি কিন্তু ওই ক্ষেত্রে না পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও সবগুলোর নাম কিন্তু একই, সবগুলো লোকালি। তো এই ক্ষেত্রে আমার এরকম যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে ওই ভেরিয়েবলগুলো অবশ্যই ফিল্ড লেভেলে বা ইনস্ট্যান্স লেভেলে ডিক্লেয়ার করতে হবে। আর স্ট্যাটিক ভেরিয়েবল আপনি তখনই ডিক্লেয়ার করবেন যদি আপনার ক্লাস লেভেলের কোনো ভেরিয়েবল এমন থাকে যেটা আপনার অবজেক্ট টু অবজেক্ট চেঞ্জ হবে না বা অলওয়েজ ফিক্সড ভ্যালু, কখনো চেঞ্জ করার দরকার নাই, সেই ভেরিয়েবলগুলোকে আমি স্ট্যাটিক করতে পারি। তো এই ক্ষেত্রে নর্মালি কনস্ট্যান্ট ভ্যালু ডিক্লেয়ার করার জন্যই কিন্তু স্ট্যাটিকটা ইউজ করা হয়। সেই সাথে আর একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হলো ফাইনাল। স্ট্যাটিক ফাইনাল দিলে ওই ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করা হয় জাভাতে। তো স্ট্যাটিক দেওয়ার সুবিধাটা কি? আর আমার যদি এই ভ্যালুটা আমি বাইরের অন্য যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমার কিন্তু অবজেক্ট তৈরি করার দরকার হইতেছে না, আমি সরাসরি ক্লাসের নাম দিয়েই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারি। যেমন আমি এই ভেরিয়েবলটা ধরুন ব্যাচ নাম্বার তো আমরা পাইতেছি না এখানে, ঠিক আছে, আমি আমার নেমটা ইউজ করতে চাইতেছি ক্লাসের নাম ইউজ করে, ডট দিলেই আপনারা দেখবেন কি ক্লাস লেভেলের যে জিনিসগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। যেমন নেম ভেরিয়েবলটা এখানে চলে আসছে কারণ এটা স্ট্যাটিক, আর মেথড আসছে কি মেইন। বাকি যে ব্যাচ নাম্বার আছে ব্যাচ নাম্বার কিন্তু এখানে আসে নাই, কারণ ব্যাচ নাম্বার ক্লাস লেভেলের ভেরিয়েবল না, এটা একটা লোকাল ভেরিয়েবল। শুধুমাত্র ক্লাস লেভেলে যে জিনিসগুলো আছে সেটা মেথড হোক অথবা ভেরিয়েবল যদি স্ট্যাটিক থাকে সরাসরি আপনার ওই ক্লাসের অবজেক্ট তৈরি করা ছাড়া ডট দিয়েই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এই মেথডটা আমরা যদি আউটপুট দেখতে চাই আমার মেথডটা তো কোথাও কল করতে হবে, আবার কল করতে গেলে মেথডটাকে স্ট্যাটিক বানাইতে হবে, ঝামেলা। আপাতত আমরা কাজের জন্য স্ট্যাটিক করছি, দেখি আউটপুট কি আসে। দুইবার আসছে কারণ একবার এখান থেকে আমরা প্রিন্ট করছি আর একবার এখান থেকে, এবং সরাসরি ক্লাসের অবজেক্ট তৈরি করা ছাড়া আমরা ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি। তো চাহিদা অনুসারে আমাদের আসলে ভেরিয়েবলগুলো ডিফাইন করতে হবে যে কোন ভেরিয়েবল স্ট্যাটিক হবে না ফিল্ড ভেরিয়েবল হবে নাকি লোকাল। তো আপনি ইচ্ছা মতো কিন্তু ভেরিয়েবল দিলে পরবর্তীতে অ্যাপ্লিকেশন লেভেলে ডিজাইনে প্রবলেম হতে পারে। এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করছি এখানে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। হ্যাঁ বলেন। গেট ইনফো মেথডের ভিতর আমরা শুধু নেম লিখে কি প্রিন্ট করতে পারবো না? পারবো, ওটাও এখানে করা যাবে, কারণ যেহেতু ফিল্ড এটা তো পাবেই না। আমরা শুধু এই স্ট্যাটিকের সুবিধার জন্য এটা ডট দিয়ে অ্যাক্সেস যে করা যায় ওটার জন্য দেখছি, যেমন আপনি শুধু নেম দিলেও অ্যাক্সেস করা যাবে, এখানে তো আমরা করছি সেম একই, আর কিছু না। স্ট্যাটিকের বেনিফিটের জন্য এটা দেখা হয়েছে যে ডট দিলে আসলে ইউজ করা যায়, এভাবে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, কারণ যেহেতু এটা ফিল্ড লেভেলের ভেরিয়েবল এটা আমরা সরাসরি ভেরিয়েবলের নামটা দিলে অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ বলেন। সরি বুঝিনি, মানে এই মেথডটা কেন ইউজ করছি? এটা আমরা নরমাল একটা আলাদা মেথড থেকে লোকাল ভেরিয়েবল অ্যাক্সেস করা যায় নাকি এটা দেখার জন্য করছিলাম। এখানে যে ব্যাচ নাম্বারটা আছে এখানে তো মেথড একটা, তো এই ভেরিয়েবলটা আমরা এখানে দেখার চেষ্টা করছি যেটা দেখা যায় না, ওটা দেখার জন্য আর কিছু না। কারণ একটা অ্যাপ্লিকেশনে আপনার একটা ক্লাসের মধ্যে তো মাল্টিপল মেথড থাকতেই পারে, চাহিদা অনুসারে আপনার কোন ধরনের মেথড লাগে। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখছি একটা হলো ডাটা টাইপ কয় ধরনের আর ভেরিয়েবল কয় ধরনের আছে ক্লাসে তার পজিশন অনুসারে যে কোন জায়গায় আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন। তো এখানে আমরা ভেরিয়েবল ইউজ করছি, মেথড ইউজ করা হয়েছে। তো মেথডের ক্ষেত্রে
আমরা যে কাজটা করছি মেথডের ক্ষেত্রে সবগুলো নাম যদি আপনি দেখেন, নামের ক্ষেত্রে যে কনভেনশনটা ফলো করা হয় সেটা হলো নাম অলওয়েজ ক্যামেল কেসে লিখতে হবে। প্রথম অক্ষর ছোট হাতের, পরের অক্ষরগুলো বড় হাতের। জাভাতে যেটা ফলো করা হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিভাবে করা হয় জানা নাই। আর যে ল্যাঙ্গুয়েজে আপনি লেখেন, যেহেতু এটা মেথড, তার মানে কি কোনো একটা নির্দিষ্ট কাজ করতেছে, এটা অবশ্যই আপনার ভার্ব হইতে হবে। মানে অন্তত নামটা দেখে অন্তত যাতে কেউ বোঝা যায় যে এই মেথডটা ইউজ করবে, এখানে কোনো একটা স্টেটমেন্ট বা কিছু একটা হইতেছে। এবং নামগুলো সবসময় চেষ্টা করবেন রিলেভেন্ট রাখার জন্য, যাতে আমি বুঝতে পারি যে এখানে কোন মেথডে কোন কাজটা করা হচ্ছে। ধরেন আপনি একটা, যেমন এখানে ইনফো মেথড গেট ইনফো, এই জন্য এখানে নামটা রিটার্ন করতেছে, কিন্তু আপনি ধরেন এখানে করতেছেন কি একটা ক্যালকুলেশন, নাম দিচ্ছেন ইনফো, তো নামের সাথে কাজের যদি মিল না থাকে এক্ষেত্রে কনফিউশন তৈরি হওয়ার চান্স বেশি থাকে। প্রপার নাম বা যে কোনো কিছু লিখলে কোডগুলো ম্যানেজেবল থাকে, 2-3 মাস পরে আপনি আপনার কোড দেখলে অন্তত বুঝতে পারবেন কোথায় কি লিখছেন। ছোট কোড থাকলে ওটা তো বুঝতে তেমন কষ্ট না, আপনি ফার্স্ট ক্লাস পড়ে সহজে আন্দাজ করতে পারলেন যে কোন জায়গায় কি লিখছেন। কিন্তু কোডের লাইন যত বড় হবে কোড মেনটেন করতে তত বেশি প্রবলেম। এই জন্য ম্যানেজেবল যদি কোড লেখা হয়, প্রপারলি কনভেনশন ফলো করে, তাহলে আর প্রবলেম হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো মেথডের ক্ষেত্রে আমরা যেটা লিখছি দুইটা মেথড, এই ভয়েড, এই ভয়েড যেটা রাখা আছে এটা কিন্তু একটা রিটার্ন টাইপ। যে মেথডে যে ডাটা রিটার্ন করবে ওই অনুসারে তার রিটার্ন টাইপ সেটাই হয়। তো ভয়েড মানে হলো কোনো রিটার্ন টাইপ নাই, কিন্তু সে নিজে একটা রিটার্ন টাইপ, সে বলতেছে কোনো কিছু রিটার্ন করবে না। কারণ অনেক সময় কিন্তু অনেকে ভয়েডের বলে যে এটা ভয়েডের মিনিং কি, যেটাতে থাকবে না সেটা হলো ভয়েড। স্পেসিফিক যদি আপনার বলা হয় ভয়েড, ধরেন জিরোর কথা যদি আমরা বলি, জিরো মানে হলে এখানে কিছু নাই, জিরো নিজে তো একটা সংখ্যা, অবশ্যই নাম্বার, ওটা তো আপনার বলতে হবে। তো এরকম আর কি, আপনার যদি কারণ ভয়েড যদি না লিখেন মানে খালি তো থাকতে পারবে না, অন্তত আপনার লিখতে হবে যে যদি, যেহেতু এটা একটা মেথড, রিটার্ন টাইপটা অন্তত লিখতে হবে মেথডের ক্ষেত্রে মাস্ট। মেথড না হয় যদি অন্য কিছু হয় সেই ক্ষেত্রে আলাদা ইস্যু, কিন্তু মেথডের ক্ষেত্রে যে কোনো একটা লিখতে হবে। ভয়েড না হয় অ্যাপ্রোপ্রিয়েট যেই ডাটা আপনি রিটার্ন করতেছেন। আপনি যদি ইন্টিজার বা ফ্লোট অথবা অন্য কোনো টাইপ রিটার্ন করেন সেই ক্ষেত্রে ওই ধরনের ডাটা টাইপ থাকবে, অথবা স্ট্রিং রিটার্ন করলে সেক্ষেত্রে স্ট্রিং। যেমন ধরেন এটা যদি আমরা ভয়েড থেকে স্ট্রিং করে দিই, এখন কিন্তু আমাদের এরর দেওয়া শুরু করছে, কারণ আমরা রিটার্ন টাইপ দেইনি। তো এখানে আমরা নেম বুঝলো কিভাবে, এখানে আমরা অলরেডি নেম ইউজ করছি, এই জন্য সে নেমটাকে রিটার্ন করে দিচ্ছে। তো এখনো আবার যদি আমরা এই মেথডটা যদি এখানে কল করি, হ্যাঁ সিট শর্ট একটা মানে আমাদের গ্রুপে কিন্তু হচ্ছে মানে কোনো ফাঁকা নেই একেবারে টোটাল। তো এখন আমরা যদি এটা আউটপুটে দেখি, দেখেন এখানে দুইবার আসতেছে, কারণ একবার এখানে অলরেডি একবার প্রিন্ট করতেছে, আবার রিটার্ন করতেছি, রিটার্নটাও আবার আরেকবার প্রিন্ট দিচ্ছে, দুইবার দরকার নাই, একবার আছে। এখন এই মেথডটা যে ভ্যালুটা রিটার্ন করতেছে ফিল্ড লেভেলের, এটা পাইতেছে এখানে, ওটা এখানে আউটপুট দেখা দিচ্ছে। মানে মেথডের টাইপ অনুসারে সে ওই ভ্যালুটা রিটার্ন করবে। আপনি যদি একটা ইন্টিজার লেখেন, ইন্টিজার হলে সেই ইন্টিজার রিটার্ন করবে, বা যেই টাইপ দিবেন, মানে টাইপ একটা না একটা দিতেই হবে। ভয়েড যেটা দেওয়া থাকে ওটাও একটা টাইপ, কিন্তু টোটালি যদি না লেখেন সেটা মেথড আর হবে না, সে অন্য কিছু হয়ে যেতে পারে, যেটাতে আমরা আপাতত যাচ্ছি না। আচ্ছা, তো এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন না থাকে আমরা নেক্সট টপিকে যেতে পারি। কার কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত যা আলোচনা করা হয়েছে? হ্যাঁ বলেন। মেথডকে আমরা স্ট্যাটিক করি শুধু স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য? বুঝিনি, আবার বলেন। মেথডকে স্ট্যাটিক করব শুধু স্ট্যাটিক ভেরিয়েবল যাতে অ্যাক্সেস করতে পারি এই কারণে? নাকি মানে কেন? মানে স্ট্যাটিক ভেরিয়েবল যদি আপনি অ্যাক্সেস করতে হয় ওই ক্লাসের মধ্যে, হ্যাঁ, মেথডকে তখন স্ট্যাটিক করতে হবে না মেথড ভেরিয়েবল স্ট্যাটিক ইউজ করার জন্য মেথডকে স্ট্যাটিক করার তো দরকার নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে গেট ইনফোতে আমি যদি এই নেমটা ইউজ করতে চাই, হ্যাঁ এটা স্ট্যাটিক, ধরেন এটা আপাতত স্ট্যাটিকটা যদি আমরা বাদ দেই, এটা এখন নন স্ট্যাটিক এই মুহূর্তে। তো আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা ইউজ করার জন্য আমার শুধু ক্লাসের নামটা লাগবে, আর কিছু না।
আমি তো পাইলামই আমার ভ্যালু যেটা দরকার। যদি এখানে সেটা আউটপুট হবে না, কারণ এটা এই মেথডটাতে স্ট্যাটিক। স্ট্যাটিকের মধ্যে আপনি নন স্ট্যাটিক মেথড কল করতে পারবেন না, কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য আমার ওই মেথডটা স্ট্যাটিক হওয়ার কোনো দরকার নাই। কিন্তু মেথডটা যদি স্ট্যাটিক হয়, বাইরে থেকে আপনি যদি কোনো নর্মাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে চান, ওই ভেরিয়েবলটাকে মাস্ট স্ট্যাটিক হতে হবে। কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য মেথডটাকে নিজে স্ট্যাটিক হওয়ার দরকার নেই, কারণ স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য তো আমার ওয়ে আছে। ক্লাস নেম দিয়ে যেহেতু আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি, আমার প্রবলেম হওয়ার কোনো কথা না। আচ্ছা, পিছনে একজন, হ্যাঁ কোন একটা মেথডে যদি আমি ইন্টিজার রিটার্ন টাইপ দিই, হ্যাঁ, আমি রিটার্ন যদি করি একটা স্ট্রিং, তাহলে কি অ্যাসকি কোড শো করবে? না, সে টাইপ সাপোর্ট করবে না, এক্সেপশন থ্রো করবে। বা এখানে দেখবেন আপনার কম্পাইল টাইম এরর দেখাচ্ছে। যেমন ধরেন আমরা যদি দেখি যে গেট ইনফো, এটা স্ট্রিং দেওয়া আছে, হ্যাঁ, আমরা এটা ইন্টিজার করলাম, কিন্তু যে রিটার্ন করতেছে আপনি দেখেন কি বলছে, টাইপ মিসম্যাচ, ম্যাচ করতে পারতেছে না, সে রিটার্ন করবে না ওটাকে। কারণ স্ট্রংলি টাইপ যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যে টাইপ আপনি ডিফাইন করবেন সেটাই দিতে হবে। স্ট্রিং এ আপনি চাইলে অন্য কোনো কিছু কনকেট করে সেটা স্ট্রিং এ কনভার্ট করতে পারেন। যেমন ধরেন এই যে, আচ্ছা, এটা স্ট্রিং এর সাথে আমরা যদি চাই যে এখানে রিটার্ন নাম প্লাস এখানে ধরেন একটা যে কোনো একটা ভ্যালু আমরা দেখাতে যাচ্ছি, ধরেন সামথিং, সে কিন্তু রিটার্ন করবে, সমস্যা নাই। কারণ যদি এই ভ্যালুটা ইন্টিজার, স্ট্রিং এর সাথে কনকেট করার ফলে এই ভ্যালুটা স্ট্রিং হিসেবে সে তখন ইউজ করবে। কিন্তু আপনি এটা স্ট্রিং করার পর আপনি যদি এটা বাদ দিয়ে শুধু এটা রিটার্ন করতে চান, সেই ক্ষেত্রে জাভা অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনার টাইপ ম্যাচ করে নাই। মানে টাইপ মাস্ট এখানে ম্যাচ করতেই হবে, যে কোনো মেথডের ক্ষেত্রে বা ভেরিয়েবলের ক্ষেত্রেও। আপনি স্ট্রিং এর ভেরিয়েবলে অন্য কিছু রাখতে পারবেন না, অন্য ডাটা টাইপের। না, এইটুকু সেভ না হয় না।